অ্যাকিউট করোনারি সিনড্রোম। তো এর আগে আসলে এই লেকচারটা আমরা আরও দুই ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম কথা, ব্যাপারটা ছিল হলো যে করোনারি আর্টারি ডিজিজের উপরে ভিত্তি করে। তো এটার গুরুত্ব নিয়েও আমরা আগে আলোচনা করেছি। আমরা একটু রিক্যাপিচুলেশন করব, দেন অ্যাকিউট করোনারি সিনড্রোম নিয়ে আলোচনা করব। তাহলে করোনারি আর্টারি ডিজিজ যখন আমরা বলি, বেশ কয়েকটা জিনিস আমরা আসলে চিন্তা করি, যেমন আথেরোস্ক্লেরোসিস, অ্যাওর্টাইটিস, ভাস্কুলাইটিস, অটোইমিউন কানেক্টিভ টিস্যু ডিজিজ। এত বিস্তারিত আসলে প্রয়োজন নাই, মেইনলি আসলে আথেরোস্ক্লেরোসিসটাই প্রধান প্রবলেম। এবং করোনারি আর্টারি ডিজিজ আসলে পৃথিবীর দ্য নাম্বার ওয়ান মোস্ট কমন কজ অফ ডেথ ওয়ার্ল্ড ওয়াইড। এইটাও অবশ্য আমি রিপিটেডলি বলছি, এবং আই হোপ বাই দিস টাইম দিস হ্যাজ বিন পারসিভড বাই অল। সো এখানে আমাদের কীভাবে করোনারি আর্টারি ডিজিজ প্রেজেন্ট করতে পারে, যে স্টেবল অ্যাঞ্জাইনা, আনস্টেবল অ্যাঞ্জাইনা, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, হার্ট ফেলিউর, অ্যারাইথমিয়া, সাডেন ডেথ। দিস মাইট বি দ্য প্রেজেন্টেশন। এবং আমাদের রিস্ক ফ্যাক্টরস কী ছিল আথারোস্ক্লেরোসিসের জন্য? এজ, সেক্স, জেনেটিক্স, স্মোকিং, হাইপারটেনশন, হাইপারকোলেস্টেরোলেমিয়া, ডায়াবেটিস মেলাইটাস, হিমোস্ট্যাটিক ফ্যাক্টরস, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ওবেসিটি, অ্যালকোহল, ডায়েট, পার্সোনালিটি, সোশ্যাল ডিপ্রাইভেশন। তো এইগুলি হচ্ছে আথারোস্ক্লেরোসিসের রিস্ক, এবং এই রিস্কগুলি আসলে করোনারি আর্টারি ডিজিজ এবং অন্যান্য আর্টারি ডিজিজ বা ভাস্কুলার ডিজিজের জন্য আসলে ইম্পর্টেন্ট। এবং ইম্পর্টেন্ট যেই জিনিসটা মনে রাখতে হবে, দ্য ইফেক্ট অফ রিস্ক ফ্যাক্টরস ক্যান বি মাল্টিপ্লিকেটিভ রাদার দেন অ্যাডিটিভ। মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন হয়, যে একজনের যার একটা রিস্ক ফ্যাক্টরস আছে, যার দুইটা রিস্ক ফ্যাক্টরস আছে, একটা যোগ হবে না, ডাবল হবে। যার তিনটা রিস্ক ফ্যাক্টরস আছে, তার দেখা যাবে আসলে এটা তিনটা যোগ হয়ে তিন হবে না, গুণ হতে হতে দেখা যাবে এটা হয়তো বা 6 বা 9 হবে, ডিপেন্ডিং অন দ্য রিস্ক ফ্যাক্টরস। সো এটাও মনে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রাইমারি প্রিভেনশন বা সেকেন্ডারি প্রিভেনশনের দিকে আর আলাপ করবো না, আলাপ করা হয়েছে এগুলি নিয়ে। আমরা কানাডিয়ান কার্ডিওভাস্কুলার সোসাইটি অ্যাঞ্জাইনা স্কোরটা মনে রাখতে বলবো। যে ফার্স্টে আমরা একটু রিক্যাপ করি যে আমাদের কার্ডিয়াক যে পেইনটা হয় বা অ্যাঞ্জাইনাল পেইনটা হয় সেটা কীরকম হয়। তো এটা যেটা হয় যে কার্ডিয়াক পেইনটা যেটা হয় যে সেন্ট্রালি হয়, টাইটেনিংয়ের মতো লাগে, কম্প্রেসিভ, চকিং, ব্যান্ড লাইক একটা কম্প্রেশন ফিল করে পেশেন্ট, যেটা আসলে সরাসরি না, অনেক সময় যেটাকে মানে কোনো মানে পয়েন্টেড পেইন না, যে পেশেন্ট হাত দিয়ে একদম দেখাতে পারবে। এক্ষেত্রে মোর দেখা যায় যে পেশেন্ট একটা ভেইগভাবে তার টোটাল পাম দিয়ে বা টোটাল হাত দিয়ে বুকটাকে দেখায় যে এই জায়গায় আমার ব্যথা হচ্ছে। এবং অনেক সময় দেখা যায় পেইনও হয় না, একটা ভেইগ ডিসকমফোর্ট হয়, এবং অনেক সময় ডিসকমফোর্টও হয় না, শুধু ব্রেথলেসনেস হয়। তাহলে আসলে অ্যাঞ্জাইনাটার যে পেইনটা হয়, এবং এই অ্যাঞ্জাইনাল পেইনের ডেসক্রিপশন আসলে আপনাদের রিটেনে লাগবে, ভাইভাই লাগবে, এবং অস্পিতেও লাগতে পারে। এবং এই পেইনের ডেসক্রিপশনটা দিয়ে আমরা যেটা করি যে সেটা হচ্ছে অন্যান্য পেইনের সাথে এটাকে আলাদা করি। যেমন যদি আপনার মাসকুলোস্কেলেটাল পেইন হয়, তাহলে দেখা যায় যে একটা সাইডে হয়, এটা সেন্ট্রালি হয়। যদি নিউরোপ্যাথিক পেইন হয়, দেখা যায় একটা ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন থাকবে। যদি ফুসফুসের কারণ যদি লাং কজের কারণে হয়, তাহলে দেখা যায় রেসপিরেশনের সাথে সম্পর্ক থাকে। তো এটা এবং তার সাথে এটার সাথে অ্যাসোসিয়েটেড কী থাকে, যেমন হচ্ছে অ্যাঞ্জাইনাল পেইন তাহলে কখন বেড়ে যায়, যেমন ধরেন ইমোশনাল কোনো কারণে বেড়ে যেতে পারে, কোল্ড এক্সপোজারে বাড়ে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে এক্সারশনে বেড়ে যায়। এবং অ্যাঞ্জাইনাল পেইন টিপিক্যালি রেস্ট নিলে কমে যায়। তো এগুলি হচ্ছে বৈশিষ্ট্য। এবং এই যে কার্ডিয়াক চেস্ট পেইনের রেডিয়েশন কোথায় হয়, আপার অ্যাবডোমেন, জ, লেফট আর্ম এবং ব্যাক, এভাবে রেডিয়েশনগুলিও হতে পারে। তো এই জিনিসগুলি মনে রাখতে হবে। এবং পেশেন্ট দেখা যায় অনেক সময় একটা অটোনমিক একটা এক্সাজারেশন থাকে, যেমন হয় যে পালপিটেশন হতে পারে, সোয়েটিং হতে পারে। এবং অনেক সময় যেটা হয় যে পেশেন্টের মধ্যে দেখা যায় একটা ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ তৈরি হয়, ভমিটিং হতে পারে। তো এইখানে আমরা ওটা তো হলো, এটা হচ্ছে ধরেন ইসে। তো আমরা যেটা কানাডিয়ান কার্ডিওভাস্কুলার সোসাইটির অ্যাঞ্জাইনা স্কোর যেটা দেখবো, এটাও আপনাদের ডেভিডসনে আছে। এটা দেখতে হবে এই কারণে যে প্রথমে ধরেন আমরা সিমটমস দেখে হিস্ট্রি নিয়ে
এবং হয়তোবা কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা ডায়াগনোসিস করলাম যে পেশেন্টের অ্যাঞ্জাইনা আছে বা স্টেবল অ্যাঞ্জাইনা আছে, এবং তারপর আমাদের নিয়মিত আসলে ফলো আপ করতে হবে। এবং এটা ধনী দরিদ্র অথবা রিসোর্স কনস্ট্রেইনড অথবা রিসোর্সফুল দেশ, এটা কারোর পক্ষেই সম্ভব না যে প্রতি মাস, 1 মাস, 2 মাস, 3 মাস পর পর টোটাল ইনভেস্টিগেশনসটা রিপিট করা। তখন আমরা যেটা করতে পারি, একটা স্কোরিং সিস্টেমকে অ্যারেঞ্জ করতে পারি, যেটা কানাডিয়ান কার্ডিওভাস্কুলার সোসাইটি অ্যাঞ্জাইনা স্কোর, এটা দিয়ে এটা আসলে মনে রাখাও খুব সোজা। এবং আমরা যদি এই স্কোরটাকে লিখে রাখি ক্লাস 1, 2, 3, 4, দেখা যাবে যে আমরা আসলে কয়েক মাস পরে অ্যাসেস করতে পারতেছি এবং মেবি রিপিট করতে পারতেছি ইনভেস্টিগেশন 6 মাস বা 1 বছর পরে। তাহলে ক্লাস 1 কি? ক্লাস 1টা হচ্ছে আসলে অলমোস্ট নর্মাল, পেশেন্ট সব কিছু করতে পারে। একদম সিভিয়ার যখন অনেক বেশি পরিশ্রম করে তখন হয়তো বা একটা অ্যাঞ্জাইনাল পেইন তৈরি হয়। ক্লাস 2 হবে কি? স্লাইট লিমিটেশন উইথ অ্যাঞ্জাইনা, অনলি ভিগোরাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ক্লাস 3 হচ্ছে মডারেট লিমিটেশন। ক্লাস 4 হচ্ছে সিভিয়ার লিমিটেশনস, পেশেন্ট ক্যানট পারফর্ম এনি অ্যাক্টিভিটিস উইদাউট এলিসাইটিং দ্য পেইন। যেমন হচ্ছে হলো ইভেন পেইন ইজ দেয়ার হোয়েন পেশেন্ট ইজ ইন রেস্ট। এবং এটা সিভিয়ার লিমিটেশনস হয়, পেশেন্ট দেখা যায় যে বেড থেকে উঠতে পারতেছে না, জামা পরতে পারতেছে না, হয়তো বা নিজের খাবারটাও নিতে পারতেছে না, বেডে মুভ করতে গেলেও ব্যথা হচ্ছে। সো দিজ আর দ্য ক্রাইটেরিয়া। ফার্স্ট হচ্ছে হলো যে আপনার কোনো ব্যথা নাই, প্রোলং স্ট্রেনাস এক্সারসাইজে হচ্ছে, পরেরটাতে হচ্ছে যে ভিগোরাস এক্সারসাইজে হচ্ছে, তারপরেরটাতে মডারেট লিমিটেশন, সিভিয়ার লিমিটেশন। নো মাইল্ড, মডারেট, সিভিয়ার, এটি আসলে ক্লাস 1 to 4 এভাবে ক্লাসিফাইড হয়ে যায়। তো এইটা যদি আমরা মনে রাখি তখন আসলে আমরা পেশেন্ট ইভালুয়েশনটা বেটার হয়। তাহলে আপনি ক্লিনিক্যাল ফিচার্সটা কি আমরা অলরেডি আলাপ করে ফেলছি, যে স্টেবল অ্যাঞ্জাইনার ক্ষেত্রে কি হয়? সেন্ট্রাল চেস্ট পেইন, ডিসকমফোর্ট অর ব্রেথলেসনেস প্রিসিপিটেটেড বাই এক্সারশন অর আদার ফর্মস অফ স্ট্রেস প্রম্পটলি রিলিভড বাই রেস্ট। ওয়ার্ম আপ অ্যাঞ্জাইনা কি? ডিসকমফোর্ট ক্রাম্পস হোয়েন স্টার্ট ওয়াকিং, ডাজ নট রিটার্ন ডিসপাইট গ্রেটার এফোর্ট। তো এইটাকে আমরা আমাদের একটা স্কিমিক প্রেজেন্টেশন আছে যে আমরা কিভাবে অ্যাসেস করব, এটা আমরা অলরেডি আলাপ করে ফেলছি, আজকে আর এটাকে রিপিট করব না। তাহলে আসলে ওভারঅল প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টটা কি? প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টটা হচ্ছে কেয়ারফুল অ্যাসেসমেন্ট অফ দ্য এক্সটেন্ট অ্যান্ড সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ। যে এটা আসলে বের করতে হবে, যেমন অ্যাঞ্জাইনা হচ্ছে ঠিক আছে, কিন্তু এটা যদি সিঙ্গেল ভেসেল ডিজিজ হয় তাহলে আমরা একভাবে চিন্তা করি, যদি ডাবল ভেসেল হয়, ট্রিপল ভেসেল হয়, সেটা অনেকগুলি ভেসেল আছে, তার সাথেও আমাদের যেটা চিন্তা করতে হয় যে ফাংশনাল ক্যাপাসিটিটা কি। হার্টের ফাংশনাল ক্যাপাসিটি বোঝারও পথ আছে, আমরা ইকো করতে পারি অথবা ইটিটি করতে পারি, যে ফাংশনাল ক্যাপাসিটির উপর ভিত্তি করে ট্রিটমেন্ট অপশন, আসলে ট্রিটমেন্টটা ভ্যারি করে। দেন অ্যাডভাইস অন স্মোকিং সিজেশন, ট্রিটমেন্ট অফ সিমটমস কন্ট্রোল। এবং তো এখানে আমরা বলেছিলাম এগুলি, যে আপনার অ্যান্টি অ্যাঞ্জাইনাল ড্রাগ কী কী আছে। অ্যান্টি অ্যাঞ্জাইনাল ড্রাগগুলি হচ্ছে হলো আপনার নাইট্রেটস আছে, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, পটাশিয়াম চ্যানেল অ্যাক্টিভেটর, আইএফ চ্যানেল অ্যান্টাগনিস্ট, এবং সোডিয়াম কারেন্ট ব্লকার, র্যানোলাজ। তো এই হচ্ছে গিয়ে এইটা। আমাদের অপশন হিসাবে আরও আছে স্টেবল অ্যাঞ্জাইনার জন্য হচ্ছে পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন অথবা করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং, একদম সার্জারিও করা যায়। সো দিজ আর অল অপশনস। এগুলি নির্ভর করবে অনেক কিছুর উপর, সেটা হচ্ছে হলো যে ডিজিজের সিভিয়ারিটি এবং কার্ডিয়াক ফাংশনটা কী অবস্থায় আছে তার উপরে। এখন আমরা আজকের লেকচারটা আসবে হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম। ফার্স্ট কথা হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম মানেটা কি? অ্যাকিউট করোনারি সিনড্রোমের দুইটা অংশ মিলে হয় অ্যাকিউট করোনারি সিনড্রোম, কি? আনস্টেবল অ্যাঞ্জাইনা এবং মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তাহলে আনস্টেবল অ্যাঞ্জাইনা বলতে আমরা কি বুঝি? আনস্টেবল অ্যাঞ্জাইনা হচ্ছে নিউ অনসেট অ্যাঞ্জাইনা, র্যাপিডলি ওর্সেনিং অ্যাঞ্জাইনা, অ্যাঞ্জাইনা অন মিনিমাল এক্সারশন, অ্যাঞ্জাইনা অ্যাট রেস্ট। তো এটা হচ্ছে আপনার একটা আনস্টেবল অ্যাঞ্জাইনার একটা ক্যারেক্টারিস্টিক্স। আর একটা ক্যারেক্টারিস্টিক্স আছে যে এটা আসলে আপনি ওভাবে ডিফাইন করতে পারেন না। যেমন আপনি স্টেবল অ্যাঞ্জাইনার ক্ষেত্রে যেমন আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে ওখানে একটা আথারোস্ক্লেরোটিক প্ল্যাক আছে, ওই প্ল্যাকের কারণে ব্লাড সার্কুলেশন ইম্পেয়ার্ড হচ্ছে এবং সাপ্লাই ডিমান্ড একটা মিসম্যাচ হচ্ছে। এখানে আসলে অনেক সময় এরকম হয় না, এখানে অনেকটা একটা ডাইনামিক ব্যাপার থাকে, অনেক সময় প্ল্যাক রাপচার থাকে বা যে কারণেই হোক, যে দেখা যায় যে কয়েকটা জিনিসকে আমরা এভাবে চিন্তা করি: নিউ অনসেট, র্যাপিডলি ওর্সেনিং,
মিনিমাল এক্সারশন অথবা রেস্টের মধ্যে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে আনস্টেবল অ্যাঞ্জাইনার ভালো দিক, অ্যাবসেন্স অফ মায়োকার্ডিয়াল ড্যামেজ। যে এখানে সাপ্লাই ডিমান্ড একটা মিসম্যাচ হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্ডিয়াক টিস্যুর ড্যামেজ হয় নাই। এখন পরেরটাই কি, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন। এখানে কি মায়োকার্ডিয়াল নেক্রোসিস হচ্ছে, যে আপনার মায়োকার্ডিয়াল ড্যামেজ হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস দেখেন, আমাদের মেইন হেডিংটা হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম। এর মধ্যে আমাদের দুইটা জিনিস, একটা কি অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন, আর হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা। তো অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন এবং আনস্টেবল অ্যাঞ্জাইনা দুইটার আসলে ম্যানেজমেন্ট একই রকম। পার্থক্যটা কি, শুধু একটাতে নেক্রোসিস হচ্ছে আর একটাতে এখনও নেক্রোসিস হয় নাই, বাট তীব্র সম্ভাবনা আছে। এখন এমআই, কাউকে অ্যাকিউট এমআই বলার আসলে আপনাকে তো আগে ঠিক করতে হবে যে কাকে আপনি অ্যাকিউট এমআই বলবেন। rise and or fall of cardiac biomarkers value, at least one value above 99th percentile upper range of normal, upper range level with at least one of the following. তাহলে সিমটমস অফ ইসকেমিয়া, তাহলে আপনার এন্ট্রি ক্রাইটেরিয়াটা যেটা থাকবে যে অ্যাটলিস্ট ওয়ান ভ্যালু অ্যাবাভ দ্য 99th সেন্টাইল ইউআরএল। তার মানে যে কার্ডিয়াক যে বায়োমার্কারগুলি আছে, আমরা কার্ডিয়াক বায়োমার্কারগুলির নামও একটু পরে দেখবো, যে অ্যাটলিস্ট একটা কার্ডিয়াক বায়োমার্কার আপনার রেঞ্জের উপরে থাকতে হবে। তার সাথে অ্যাটলিস্ট একটা, নিচের 5টা পয়েন্টের মধ্যে যে কোনো একটা থাকতে হবে। কি, সিমটমস অফ ইসকেমিয়া, নিউ অর প্রিজিউমড নিউ significant ST segment T wave changes or new left bundle branch block, development of pathological Q wave in the ECG, imaging evidence of new loss of viable myocardium or new regional wall motion abnormality, identification of an intracoronary thrombus by angiography or post-mortem. তাহলে ক্রাইটেরিয়াগুলি কি কি? প্রথম এন্ট্রি ক্রাইটেরিয়া হচ্ছে যে কোনো একটা বায়োমার্কার বেশি থাকতে হবে, এর সাথে এর নিচের যে কোনো 5টার একটা থাকতে হবে। একটা হচ্ছে সিমটমস অফ ইসকেমিয়া আছে, আপনি যদি ইভেন অনেক ক্ষেত্রে এটার গুরুত্ব অপরিসীম, যে আপনি যদি ক্লিনিক্যালি অনেক সময় নিশ্চিত হওয়া যায় যে এটা মায়োকার্ডিয়াল ইনফাকশন, তো এই সিমটমস অফ ইসকেমিয়া থাকতে হবে। ইসিজিতে একটা এসটি সেগমেন্ট টি ওয়েভ অথবা নিউ এলবিবিবি, এরকম হয় এসটি সেগমেন্ট এলিভেশন অথবা টি ওয়েভ ইনভার্সন অথবা নিউ অনসেট এলবিবিবি যদি হয় তাহলে এটা হবে। ডেভেলপমেন্ট অফ প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ ইন দ্য ইসিজি, যদি আমরা ইকোকার্ডিওগ্রাম করি এবং যদি আমরা দেখি যে নতুন করে মায়োকার্ডিয়াম লস হচ্ছে বা হাইপো রিজনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটি হচ্ছে তাহলে হবে। অথবা ইন্ট্রাকরোনারি থ্রম্বাস যদি আমরা এনজিওগ্রাফি করে অথবা পোস্টমর্টম করে ইন্ট্রাকরোনারি থ্রম্বাস পাই, তাহলে এই ক্রাইটেরিয়াটা দিয়ে আমরা আসলে এমআইকে সেট করতে হবে। এখন পাস্ট এমআই হয়েছিল সেটা আমরা কিভাবে বুঝবো? প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ উইথ অর উইদাউট সিমটমস, ইমেজিং এভিডেন্স অফ রিজিয়ন অফ লস অফ ভায়াবল মায়োকার্ডিয়াম দ্যাট ইজ থিন অ্যান্ড ফেল টু কন্ট্রাক্ট, প্যাথোলজিক্যাল ফাইন্ডিং অফ পিওর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এখন ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যাকিউট করোনারি সিনড্রোম, এখন আপনি কি কি সিমটমস নিয়ে রুগী আপনার কাছে পৌঁছাতে পারে। তাহলে অ্যাকিউট করোনারি সিনড্রোমের মধ্যে আপনার আছে কি কি, আনস্টেবল অ্যাঞ্জাইনা এবং অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। তো এখানে রুগীর কি কি সিমটমস নিয়ে আসতে পারে? প্রোলং কার্ডিয়াক পেইন, প্রোলং কার্ডিয়াক পেইনটা কোথায় কোথায় পাবেন আপনি? চেস্ট, থ্রোট, আর্ম, এপিগেস্ট্রিয়াম অর ব্যাক। আমরা অলরেডি আসলে অন্তত 6 থেকে 10 বার আমার মনে হয় আমি এই পেইনের ডেসক্রিপশন দিছি। এংজাইটি অ্যান্ড ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ, নশিয়া, ভমিটিং, ব্রেথলেসনেস, সিনকপ অর কোলাপস থাকতে পারে। এখন ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যাকিউট করোনারি সিনড্রোম, ক্লিনিক্যাল সাইন্স আপনি কি কি পাবেন? সাইন অফ সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন যেমন প্যালর, সোয়েটিং, ট্যাকিকার্ডিয়া। সাইন অফ ভ্যাগাল অ্যাক্টিভেশন, ভমিটিং, ব্র্যাডিকার্ডিয়া। তাহলে আপনার সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথিক দুইটাই আসলে অ্যাক্টিভেশন হতে পারে। লো গ্রেড ফিভার, কমপ্লিকেশনস, মাইট্রাল রিগারজিটেশন, পেরিকার্ডাইটিস। সাইন্স অফ ইম্পেয়ার্ড মায়োকার্ডিয়াল ফাংশন, হাইপোটেনশন, অলিগুরিয়া, কোল্ড পেরিফেরিস, ন্যারো পাল প্রেশার, রেজ জুগুলার ভেনাস প্রেশার, থার্ড হার্ট সাউন্ড, কোয়াইট ফাস্ট হার্ট সাউন্ড, ডিফিউজ এপিকাল ইম্পাস, লাং ক্রেপিটাস। এখানে আসলে অনেকগুলি সিমটমসগুলি আসলে অনেক ভিগোরাস এবং বেশ পরিষ্কার। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি সাইন দেখেন তাহলে আসলে সেগুলি এত পরিষ্কার না।
প্যালোর, সোয়েটিং, ট্যাকিকার্ডিয়া অনেক কারণে হতে পারে, ভমিটিং অনেক কারণে হতে পারে, লো গ্রেড ফিভারের অসংখ্য কারণ। আর ওই যে মাইট্রাল রিগারজিটেশন, পেরিকার্ডাইটিস, হাইপোটেনশন, অলিগুরিয়া, ন্যারো পালস প্রেশার, এগুলিরও আসলে বুঝতে পারা ডিফিকাল্ট এবং কারণও আছে অনেক। আরও বেশ কিছু অ্যারাইথমিয়া আপনি পেতে পারেন, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এটা থাকুক, ভেন্ট্রিকুলার এটা পেতে পারেন। ইনভেস্টিগেশনস কী করবেন? ইনভেস্টিগেশনসের মধ্যে আপনি যদি দেখেন যে আপনার এমআই এর এন্ট্রি ক্রাইটেরিয়ার মধ্যে ছিল যে কার্ডিয়াক বায়োমার্কার এলিভেটেড থাকতে হবে, তো সেই ক্ষেত্রে কার্ডিয়াক বায়োমার্কার করতে হবে। দেন আপনার ইসিজি করা, ইকোকার্ডিওগ্রাফি করা, করোনারি এনজিওগ্রাফি করা, সেগুলি করতে হবে। তো এখন আপনি ইসিজিটা কেন করবেন? ইসিজিটা করবেন ডায়াগনোসিসটা কনফার্মের জন্য। May be difficult to interpret if bundle branch block or previous MI. Initial ECG may be normal or non-diagnostics in 1/3 of cases. যে এই জিনিসটা আসলে আমাদের দেশে কমনলি ইন্টারপ্রেট করা হয় যে ডাক্তার ভুল করছে, কিন্তু 1/3 কেসে আসলে ইনিশিয়াল ইসিজি নর্মাল থাকতে পারে এবং অথবা ডায়াগনোসিসটা নিশ্চিত না থাকতে পারে। সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় কী? করণীয়টা হচ্ছে পেশেন্টকে অ্যাটলিস্ট অবজারভেশনের মধ্যে, যদি আমাদের সাসপিশন থাকে এবং পেশেন্ট চেস্ট পেইন নিয়ে আসে, তাহলে আসলে মানে ইনস্ট্যান্টলি কোনো কিছু ডিক্লেয়ার মানে না বলা এবং প্রথমে ইসিজি নেওয়া এবং পেশেন্টকে সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট দেওয়া। যদি নন ডায়াগনস্টিক্স হয় সেক্ষেত্রে কার্ডিয়াক মার্কারগুলি পাঠানো এবং সেগুলিও যদি নর্মাল আছে এবং 6 ঘন্টা পর আমরা আরেকটা ইসিজি করি, অথবা আমরা মনিটর যে যদি রাখি এবং 6 ঘন্টা পর আরেকটা ইসিজি করে সব নর্মাল পাই, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে না, কার্ডিয়াক কোনো ইভেন্ট নাই। কিন্তু একদম একটা সিঙ্গেল ইসিজি দিয়ে এই জিনিসটা অনেক সময় বলা মুশকিল এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েটও। Repeated ECGs are important. Earliest ECG change is usually ST segment deviation, proximal occlusion of a major coronary artery, ST segment elevation or new Baldwin branch block, diminution of the size of the airway, transmural infarction. আচ্ছা, this sequence এখন আমরা আসলে কয়েকটা ছবি দেখি, কিছু ছবি দেখলে আরও ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন দেখেন এখানে আমরা কি পাচ্ছি, V1 2 3 4, V1 2 3 4-এ আপনি প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ আছে। আপনি যদি 2 3 4-এর দিকে তাকান, এসটি সেগমেন্টে এলিভেশন আছে তখন, এবং 5 6, তার মানে এটা আসলে একটা এক্সটেন্সিভ এন্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। অবশ্য আমরা 1 AVL নাই এখানে, এন্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এখানে। তো এখানে যেটা হচ্ছে যে আপনার এখানে অ্যাটলিস্ট রিসেন্ট এমআই যেমন আছে তেমনই পাস্ট এমআইও আছে, কারণ হচ্ছে তার প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ আছে। প্যাথোলজিক্যাল কিউ ওয়েভটা রিপ্রেজেন্ট করে হচ্ছে ওল্ড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এখানে আপনি তাকিয়ে দেখেন যে কি আছে, আবার সেই V1 2 3 4 5 এসটি সেগমেন্টে এলিভেশন আছে। এসটি সেগমেন্টটা তো চেনেন, ওইটা হবে হচ্ছে আপনার। আচ্ছা, এখানেও আবার দেখেন যে কি আছে, 1 2 3, এগুলিতে প্যাথোলজিক্যাল কিউ আছে, 4-এও আছে, কিন্তু এসটি সেগমেন্টে এলিভেশন আসলে এগুলিতে অত নাই, V4 5-এ আছে, অন্যগুলিতে ওভাবে নাই। তার মানে আগে একটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আছে, এখন কোনো একটা স্মল ব্রাঞ্চের মধ্যে ইনফ্রাকশন হচ্ছে। ইন্টেরোসেপ্টাল মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এসটি সেগমেন্ট এলিভেটেড। যেমন দেখেন এখানে কি হচ্ছে, 1 AVL এ পাচ্ছেন, 3-তে পাচ্ছেন, 4-এ পাচ্ছেন, আবার 5 6-এ ওভাবে নাই এসটি সেগমেন্ট এলিভেশনটা। V1 2 3 4 ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। আপনার ইনফিরিয়র লিডগুলি, আমাদের কন্টিজিউয়াস লিডগুলি কি কি, 2 3 AVF, 2 3 AVF এর দিকে তাকান, দেখবেন এসটি সেগমেন্ট এলিভেশন আছে। এখানে আপনারা কোথায় পাচ্ছেন, আবার দেখেন 1-এ এসটি টি ওয়েভ ইনভার্সন আছে, AVL-এ টি ওয়েভ ইনভার্সন আছে, এবং 2 3 AVF-এ এসটি সেগমেন্ট এলিভেশন আছে। তার মানে কি হচ্ছে, আমরা V1 2 6 এখানে নাই, তাহলে ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আছে এবং হাই ল্যাটারাল ইস্কেমিয়াও আছে। ওকে, তারপরে এখানে আপনি কি পাচ্ছেন, আরেকটাও এখানে আপনি পাচ্ছেন 2 3 AVF-এ মায়োকার্ডিয়াল ইনফার্কশন এবং 1 AVL-এ
এসটি সেগমেন্ট ডিপ্রেশনও আছে এবং টি ইনভার্সন আছে। তো সো 1 এভিএলেও আপনার টিস্যু ড্যামেজ হচ্ছে, আবার এদিক দিয়ে 1 এভিএল হচ্ছে হাই ল্যাটারাল আর 2-3 এভিএফ হচ্ছে ইনফিরিয়র। অ্যাকিউট এমআই উইথ রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক আপনি দেখেন যে একটা এম প্যাটার্ন বা ডাব্লিউ প্যাটার্ন আপনি পাচ্ছেন হচ্ছে V1-এ, আর ওদিক দিয়ে আসলে 2-3 এভিএফে আপনার অ্যাকিউট এমআই এর ফিচার্স আছে। আর বান্ডল ব্রাঞ্চ ব্লক যখন থাকবে তখন কিউআরএস কমপ্লেক্সগুলি উইথটা বেড়ে যাবে। কত হবে? 0.12 সেকেন্ডের বেশি হবে। 0.12 সেকেন্ড মানে হলো 3 স্মল স্কোয়ার, তার চেয়ে বেশি হবে। এই দেখেন এখানে একটা নিউ লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক দেখাচ্ছে আর কি। এখন কার্ডিয়াক বায়োমার্কার কি কি আছে দেখেন, ট্রোপোনিন আই, সিকেএমবি, এলডিএইচ, এএসটি। আমাদের আসলে আমার মনে হয় এত সব মনে রাখার দরকার নেই। আমরা আসলে কমনলি যেটা করি যে ট্রোপোনিন আই দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ হচ্ছে এটা অলমোস্ট মায়োকার্ডিয়াল ড্যামেজের, দেখেন অলমোস্ট একদম শুরুতেই এটা অন হয়ে যায়, এর আগে কোনোটাই হয় না, সবগুলি একই টাইমে হয় এবং দ্রুত এটার কনসেন্ট্রেশন বাড়তে থাকে এবং বেশ কিছুদিন দেখেন 96 ঘন্টা, তার মানে হচ্ছে 4 দিন তো বেশি থাকেই। তার মানে আপনি কিছুটা যদি লেট করেও যান তবুও এটা বেশি পাবেন। অন দ্য আদার হ্যান্ড সিকেএমবি দেখা যায় একদিনেই নর্মাল হয়ে যায়। এলডিএইচ, এএসটির অন্যান্য অনেক কারণ আছে। সো ট্রোপোনিন আই ইজ দ্য টপ অফ চয়েস অ্যাবাউট বায়োমার্কার। সো আপনি পেশেন্ট আসলে আপনার যদি সাসপিশন হয় ইনস্ট্যান্টলি আপনি ট্রোপোনিন আই পাঠাবেন এবং ইসিজি করবেন এবং মনিটর করতে থাকবেন। ট্রোপোনিন আইয়ের রিপোর্টের জন্য অপেক্ষা করবেন। ইসিজি যদি ইনকনক্লুসিভ হয় আর ইসিজি যদি ডায়াগনস্টিক্স হয় দেন ম্যানেজমেন্ট শুরু করবেন। যদি ইসিজি ইনকনক্লুসিভ হয় কিন্তু চেস্ট পেইন টিপিক্যাল হয় তখন সিমটোমেটিক ম্যানেজমেন্ট দিতে হবে। 2, 3, 4, 5, 6 ঘন্টা পরে দরকার হলে আবার রিপিট ইসিজি করতে হবে, ট্রোপোনিন আইয়ের রিপোর্ট অ্যাভেল করতে হবে এবং সেই অনুযায়ী পেশেন্টকে অ্যাসিওর করতে হবে। তাহলে আপনার যখন পেশেন্ট আসবে এখন ম্যানেজমেন্টটা কেমন হবে? ম্যানেজমেন্টটা আসলে খুব সোজা। আপনার ইমিডিয়েট ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, সাথে ইসিজি এবং ট্রোপোনিন আই করতে হবে। সাথে আপনার যে ম্যানেজমেন্ট শুরু করতে হবে কি, অক্সিজেন দিবেন, কার্ডিয়াক রিদম মনিটরিং করবেন, অ্যাসপিরিন দিবেন 300 মিলিগ্রাম, টিকাগ্রেরল দিবেন 180 মিলিগ্রাম, মেটোপ্রোলোল দিতে পারেন আইভি এবং ট্রান্সফার টু এ স্পেশালিস্ট কার্ডিওলজি ইউনিট। তো এটা ইনস্ট্যান্টলি করতে হবে আপনাকে যদি ইসিজিতে কোনো চেঞ্জ পান। এখন আপনি কি পাচ্ছেন যে এসটি সেগমেন্ট এলিভেশন এসিএস, নো অর ইয়েস। যদি এসটি সেগমেন্ট এলিভেশন না হয় তাহলে লো মলিকুলার ওয়েট হেপারিন অথবা সাথে নাইট্রেট। এখন এসটি সেগমেন্ট এলিভেশন যদি হয়, এসটি সেগমেন্ট এলিভেশন হলে প্রেজেন্টিং উইদিন 12 আওয়ার্স অফ সিমটমস কন্ট্রোল, আপনাকে হিস্ট্রিটা নিতে হবে কতক্ষণ আগে প্রথম পেইন সেটের পাইছিল। যদি 12 আওয়ার্সের ভিতরে আসে তাহলে রিপারফিউশন থেরাপি দিতে হবে। এখানে স্ট্রেপ্টোকাইনেস দিতে পারেন, টেপ্লেস দিতে পারেন, যে কোনো যেটা অ্যাভেলেবল, এখানে রিপারফিউশন থেরাপি দিতে হবে। ইজ প্রাইমারি পিসিআই ফিজিবল উইদিন 120 মিনিটস, যদি 2 ঘন্টার মধ্যে আসে তাহলে আপনি প্রাইমারি পিসিআই যেতে পারবেন। প্রাইমারি পিসিআই মানে কি? পারকিউটিনিয়াস ইন্টারভেনশন, পারকিউটিনিয়াস এনজিওগ্রাম অ্যান্ড স্টেন্টিং ইফ পসিবল। যদি এটা সম্ভব না হয় দেন থ্রম্বোলাইসিসে যেতে হবে। থ্রম্বোলাইসিস যদি না হয় তখন আবার ডিলেড পিসিআই করা যাবে নাকি সেটা দেখতে হবে। আর এখানে একটা স্কোরিং সিস্টেম আছে, গ্রে স্কোর বলে। গ্রে স্কোর দিয়ে আসলে বোঝা যায় যে আমাদের ডেথ রেটটা কতটুকু। যদি 1-এর কম হয় তাহলে লো রিস্ক, 1 থেকে 9 লো রিস্ক হলে হচ্ছে 1%-এর কম হসপিটাল ডেথ, মিডিয়াম রিস্ক হলে 1 থেকে 9, হাই রিস্ক হলে মোর দেন 9। তো এখানে আপনারা আসেন, দেন আবারও সেই প্রাইমারি পিসিআই যদি ফিজিবল না হয় তাহলে পিসিআই প্লাস GP2B3 এর রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। আর এলিজিবল ফর থ্রম্বোলাইসিস যদি হয়, যদি নো হয় তাহলে ডিলেড পিসিআর করা যায় নাকি সেটা। দেন থ্রম্বোলাইসিস করেন, থ্রম্বোলাইসিসের সাথে ফন্ডাপেরিনাক্স অথবা লো মলিকুলার ওয়েট হেপারিন রাখেন। যদি ফেইলড হয় সেই ক্ষেত্রে আপনি আর্লি ইন হসপিটাল করোনারি এনজিওগ্রাফি অ্যান্ড কনসিডার মিডিয়াম অ্যান্ড হাই রিস্ক এসিএস, নো রিকারেন্ট সিমটমস। এটা এখানে আমাদের এবং মেনটেন ইন হসপিটাল মেডিকেশন কী কী, অ্যাসপিরিন, টিকাগ্রেরল,
ফন্ডাপেরিনাস, নো মলিকুলার ওয়েট হেপারিন, স্ট্যাটিন, বিটা ব্লকার, এসি ইনহিবিটর থেরাপি। এখানে আমরা যদি খুব সিম্পলভাবে মনে রাখি ব্যাপারটা, এখানে যেই চার্ট এটা অত্যন্ত কমপ্লিকেটেড। সোজা হিসাব যে আপনার এমআই অথবা আনস্টেবল অ্যাঞ্জাইনা হয়েছে, আপনার কি 2 ঘন্টার মধ্যে আসছে নাকি, তাহলে পিসিআই উইথ স্টেন্টিং। 12 ঘন্টার মধ্যে আসছে নাকি, তাহলে হচ্ছে আপনার রিপারফিউশন থেরাপি। এবং এগুলি অ্যাভেলেবল আছে নাকি, যদি অ্যাভেলেবল না থাকে দেন আপনাকে আসলে কি যেতে হবে, যে এসপিরিন দিতে হবে 300 মিলিগ্রাম, টিকাগ্রেলর দিতে হবে হচ্ছে টিকাগ্রেলর দিতে হবে হচ্ছে হলো 180 মিলিগ্রাম। আর যেটা করতে হবে সেটা হচ্ছে বিটা ব্লকার, যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুরু করা। স্ট্যাটিনও যদি আপনার কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে শুরু করা। এসি ইনহিবিটর যদি শুরু করা সম্ভব হয়, যেটা দিয়ে আসলে আমরা মেনটেনেন্স থেরাপি করব। অক্সিজেন দিতে হবে অল পেশেন্টকে। পেইন ম্যানেজমেন্টের জন্য হচ্ছে মরফিন অথবা পেসিডিন দিতে হবে। এখানে আমরা একটা মনে রাখতাম, আমি আমার যখন স্টুডেন্ট ছিলাম তখন মনে রাখতাম মোনা দিয়ে, যে অ্যাকিউট এমআই নিয়ে কোনো পেশেন্ট আসলে মরফিন, অক্সিজেন, নাইট্রেটস, অ্যাসপিরিন। তাহলে মরফিন, অক্সিজেন, নাইট্রেটস, অ্যাসপিরিন। এবং এটা আসলে আপনার কোনো সুবিধা এবং অসুবিধার জন্য অপেক্ষা করবেন না। আপনার যদি ইসিজি কনফার্ম থাকে এবং তার সাথে আপনি যদি অপেক্ষা করতে থাকেন ট্রোপোনিন আয়ের জন্য, কিন্তু আপনি নিশ্চিত সেক্ষেত্রে আসলে মরফিন, অক্সিজেন, নাইট্রেটস, অ্যাসপিরিন এটাকে হোল্ড করার কোনো যুক্তি নাই। এটা আপনি শুরু করবেন এবং তারপর 2 ঘন্টার মধ্যে পিসিআই উইথ স্টেন্টিং, 12 ঘন্টা হচ্ছে থ্রোম্বোলাইসিস অথবা রিপারফিউশন থেরাপি। এবং দেন মেনটেনেন্স যখন যাবেন তখন আপনার অ্যাসপিরিন, টিকাগ্রেলল, লো মলিকুলার ওয়েট হেপারিন, স্ট্যাটিন, বিটা ব্লকার, এসি ইনহিবিটর এটা দিয়ে আপনি ট্রিটমেন্টটা কন্টিনিউ করবেন। এখন লেট ম্যানেজমেন্ট, আপনার অ্যাকিউট এমআই আপনি ম্যানেজমেন্ট করে ফেলছেন, এখন তারপর আপনি ম্যানেজ করবেন কিভাবে? তখন আপনাকে যেগুলি করতে হবে, রিস্ক স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশনস। তার মানে আপনাকে দেখতে হবে যে কী কী ঝুঁকি ছিল ওই পেশেন্টের, সেই ঝুঁকিগুলি আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং ফার্দার ইনভেস্টিগেশনস করতে হবে। ফার্দার ইনভেস্টিগেশনসের মধ্যে কী আছে, ইকো আছে, যদি অলরেডি এনজিওগ্রাম না হয়ে থাকে তাহলে এনজিওগ্রাম। এবং যদি আমরা কার্ডিয়াক ফাংশনাল ক্যাপাসিটি দেখতে চাই তাহলে হচ্ছে এক্সারসাইজ টলারেন্স টেস্ট, যে সে কতটুকু স্ট্রেস নিতে পারে পেশেন্ট। লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েটের মধ্যে ওয়েট কন্ট্রোল, লিপিড লোয়ারিং, মেডিটেরিয়ান ডায়েট নামে একটা ডায়েট আছে, সেটা ট্রাই করা যেতে পারে। সিজেশন অফ স্মোকিং, রেগুলার এক্সারসাইজ। এক্সারসাইজের ক্ষেত্রেও আমাদের একটা কথা কোনো এক সময় আমি আপনাদের বলেছিলাম, সেটা হচ্ছে আপ টু দ্য পয়েন্ট অফ পেইন, নট বিয়ন্ড দ্য পয়েন্ট অফ পেইন। মানেটা হচ্ছে আমরা অনেক সময় যে রুগী অত্যন্ত অসুস্থ শুয়ায় রাখি এবং নানা ধরনের পুষ্টিকর খাবার খেতে দিই, আসলে আইডিয়াটা তা না। এখানে আসলে কিছুদিন তো অ্যাবসোলুট বেড রেস্টে থাকবে। অ্যাবসোলুট বেড রেস্টেরও একটা সংজ্ঞা আছে, যে প্রস্রাব পায়খানাও বিছনায় করবে, এটা হচ্ছে অ্যাবসোলুট বেড রেস্টের সংজ্ঞা। দেন আসলে যখন পেশেন্ট সম্ভব তখন রেগুলার এক্সারসাইজে যাবে এবং আপ টু দ্য পয়েন্ট অফ, তার মানে আপনি এই পরিমাণ ব্যায়াম করবে যেটাতে আসলে পেশেন্টের হবে না, পেইন তৈরি হবে না, কিন্তু পেইন তৈরি হওয়ার জাস্ট আগ পর্যন্ত, এবং পেইনকে ক্রস করে এক্সারসাইজ করবে না। সেকেন্ডারি প্রিভেনশনের জন্য ড্রাগ থেরাপি, যেমন অ্যান্টিপ্ল্যাটলেট থেরাপি, অ্যাসপিরিন অ্যান্ড অর ক্লপিডোগ্রেল, বিটা ব্লকার, এসি ইনহিবিটর অথবা এআরবি, স্ট্যাটিন, এডিশনাল থেরাপি ফর কন্ট্রোল অফ ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন, মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। রিহ্যাবিলিটেশন করতে হয় অনেক সময়। আসলে আমাদের ওই রিদমে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে রিদম ঠিক করার জন্য ম্যানেজমেন্ট দিতে হয়। ডিভাইসেস কী কী দিতে হবে, ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর যদি হাই রিস্ক পেশেন্ট হয়। এতগুলি কথার মধ্যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমাকে বলতে বলা হয়, আমি বলবো যে আপনাদের লাগবে যেটা, সেটা হচ্ছে হলো যে করোনারি আর্টারি ডিজিজ বা অ্যাকিউট করোনারি সিনড্রোমের রিস্ক ফ্যাক্টরসগুলি কী কী, ইনভ্যারিয়েবলি লাগবে আপনাদের কোথাও না কোথাও। আপনি কার্ডিয়াক এবং নন কার্ডিয়াক চেস্ট পেইন আলাদা করবেন কিভাবে, ইনভ্যারিয়েবলি লাগবে। আপনাকে পেশেন্টটাকে ইনভেস্টিগেট করবেন কিভাবে, এবং ফাইনালি আপনি ম্যানেজ করবেন কিভাবে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ইনিশিয়াল মানে একদম মোস্ট প্রাইমারি ম্যানেজমেন্ট যেটা আপনাদের মনে রাখতেই হবে, মরফিন, অক্সিজেন, নাইট্রেটস, অ্যাসপিরিন। এটা আসলে পেশেন্টকে ইনস্ট্যান্টলি দিতে হবে। দেন ওই ইনস্টিটিউশনের ক্যাপাসিটি অনুযায়ী আসলে ম্যানেজমেন্টটা নির্ভর করে। পিসিআই বলেন, থ্রোম্বোলাইসিস বলেন, রিপারফিউশন থেরাপি বলেন, বাকি সব কিছুই নির্ভর করবে হচ্ছে হলো ওই প্রতিষ্ঠানের ক্যাপাসিটির উপর এবং রুগীর ক্যাপাসিটির উপরে।
আর লং টাইমস বেনিফিটে যদি আপনারা আসেন তাহলে আসলে অ্যান্টিপ্ল্যাটলেট থেরাপি, বিটা ব্লকার, এসি ইনহিবিটর, স্ট্যাটিন, এগুলি এই 4টা ওষুধের লং টার্ম সার্ভাইভাল বেনিফিট আছে। অন দ্য আদার হ্যান্ড সিমটোমেটিক ম্যানেজমেন্ট যদি দিতে চান সেটা হচ্ছে অ্যান্টি অ্যাঞ্জাইনাল ড্রাগ, সেটা আমরা আলাপ করছি। সেখানে আবার কি কি আছে, বিটা ব্লকার আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে, নাইট্রেটস আছে, পটাশিয়াম চ্যানেল অ্যাক্টিভেটর আছে, আইএফ চ্যানেল ব্লকার আছে, আর হচ্ছে সোডিয়াম চ্যানেলের যে ইনওয়ার্ড কারেন্টটাকে সেটাকে ব্লক করে সেরকম কিছু ওষুধ আছে। তো এইখানে নানা ধরনেরই আছে, এবং তার সাথে আপনাদের যেটা লাগবে লাইফস্টাইল মডিফিকেশন কী কী লাগবে সেই অ্যাডভাইসটা রুগীদেরকে দিবেন। তার মানে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে আপনার লাইফস্টাইল মডিফিকেশন আপনাদের অ্যাবসলিউটলি জানতে হবে, এবং অ্যাকিউট পেশেন্টটা এই মুহূর্তে আসলো এমআই, আপনি যে 3 4 5টা কাজ করবেন সেটা অ্যাবসলিউট বেড রেস্ট, অক্সিজেন, মরফিন, নাইট্রেটস, অ্যাসপিরিন, এটা পারতেই হবে। এবং ফাইনালি হচ্ছে পেশেন্ট যখন আবার চলে যাবে, মাঝখানে তো আসলে অনেকেই দেখবে এই পেশেন্টকে, আবার যখন চলে যাবে তখন আপনার সাথে দেখা করবে, তখন আপনি লং টার্মস ম্যানেজমেন্টের জন্য কী কী করবেন, ফার্স্টে যেমন হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, এবং যেই ওষুধগুলি আমরা বলতেছি যেগুলি সার্ভাইভাল বেনিফিট আছে সেটা দিচ্ছে নাকি সেটা খেয়াল রাখবেন। তো এই হচ্ছে আমাদের লেকচার, এবং আমরা এটা দিয়ে আসলে করোনারি আর্টারি ডিজিজের লেকচারটা শেষ করতেছি। আমি আরেকটা এন্ডে আপনাদের ইসিজি সংক্রান্ত আলাপ আলোচনা, একদম প্রাইমারি কিছু আলাপ আলোচনা শেষ হয়েছে, আর অল্প কিছু টপিকস শেষ হলে আপনাদের কার্ডিওলজিটাও শেষ হবে। আর আমরা আসলে আমার মনে হয় যে এক পাশে ইসিজি এক পাশে এমআই এভাবে আলাপ করার কারণে আসলে আমরা গত মানে মাসখানেক ধরে একই বিষয় বারবার আলাপ করছি। আমার মনে হয় আপনাদের মনে থাকবে সব কিছু, না পড়লেও কিছু মনে থাকার কথা। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।